আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমরা আ আপনাকে আজকে আমাদের মাঝে পেয়েছি। আমাদের কিছু প্রশ্ন ছিল। আজকের পর্বে হচ্ছে আমাদের মূলত হোমিওপ্যাথিক চিকিৎসক আর শিক্ষার্থীদের জন্যই না। এটা আমাদের সাধারণ মানুষের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তা আমাদের ১ম প্রশ্ন হচ্ছে আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের আ এক্সপেরিয়েন্স অনুযায়ী আপনি একজন চিকিৎসক হিসেবে কখন মনে হয় আজকের দিনটা সফল? খুবই সহজ কোশ্চেন আবার খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। আ একজন চিকিৎসকের জন্য প্রতিটা দিনই আ সফল মনে হয় যখন রোগীরা আমাদের সম্মুখে আসে এবং বলে যে, "ডাক্তার সাহেব আমি আগের চেয়ে ভালো আছি।" রোগীদের এই কথা, তাদের এই ভালো থাকা, ভালো লাগা আমাকে প্রতিদিনই একজন সফল চিকিৎসক হিসাবে আ পরিগণিত করে এবং আমার ভালো লাগা কাজ করে। একজন চিকিৎসকের ক্লিনিক্যাল জাজমেন্ট কিভাবে গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে কিভাবে এই বিষয়টা আরো পরিণত হয়? একজন চিকিৎসক অনেক ইনফরমেশন সে বই পুস্তকে পায় এবং এই ইনফরমেশনগুলো সে যখন তার ক্লিনিকে রোগীর সাথে মিলিয়ে রোগীকে দেয় এবং তাতে রোগীদের রেসপন্স যথোপযুক্তভাবে পায়, এতে করে রোগীর ক্লিনিক্যাল জাজমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। রোগী বই পুস্তকে পড়েছে যে ল্যাকেনের ভীষণ ঝাল পছন্দ এবং রোগীর তথ্য অনুযায়ী তাকে ওষুধ দিয়েছি ঝাল পছন্দ এবং অন্যান্য সিমটম মিলিয়ে এবং রোগীতে যখন চমৎকার রেজাল্ট আসে, তখন তারও এটা ক্লিনিক্যালি এক্সপেরিয়েন্স হয়ে যায় যে না আসলে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে করে দৈনিক তার ডেইলি প্র্যাকটিসে যখন ম্যাথমেটিক্যাল নলেজকে সে ইমপ্লিমেন্ট করতে থাকে, করতে, করতে তার ক্লিনিক্যাল জাজমেন্টও বাড়তে থাকে এবং পরবর্তীতে রোগী দেখা তার জন্য সহজ হয় এবং এটা তার এক্সপেরিয়েন্স আকারে রূপ নেয়। অর্থাৎ স্যার আমরা আমাদের এই যে পাঠ্যপুস্তকে আমরা যে সকল পড়াশোনাগুলো করে থাকি কিংবা আমাদের এই সিলেবাসের বাইরেও আমরা যে এক্সট্রা পড়াশোনাগুলো করবো সেগুলোর সাথে আমাদের প্র্যাকটিস লাইফের একটা কম্বিনেশন হবে। সেই জি, কম্বিনেশনটাই আমাদের ক্লিনিক্যাল জাজমেন্টটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে। ধন্যবাদ এক্সাক্টলি। স্যার। তারপর আমাদের রোগের নাম মানে আমরা যে ডায়াগনোসিসটা করে থাকি এবং রোগীর ইন্ডিভিজুয়ালাইজেশন এই দুইটার মধ্যে আপনি ভারসাম্যটা বজায় রাখেন কিভাবে? ডায়াগনোসিস এবং ইন্ডিভিজুয়ালাইজেশন দুটি টার্মই হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডায়াগনোসিস বেসিস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা হয় না। হোমিওপ্যাথি করা হয় অ্যানামনেসিসের ভিত্তিতে। আর অ্যানামনেসিসটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন। এক্ষেত্রে কোরিলেশনের কথা যদি আপনি আমাকে বলেন, তাহলে পেশেন্ট বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডায়াগনোসিস করে অনেক সময় হোমিওপ্যাথের কাছে আসে। অথবা হোমিওপ্যাথরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনেক সময় ডায়াগনোসিস করার চেষ্টা করে। ডায়াগনোসিসের অ্যা যেই রেজাল্ট বা ডায়াগনোসিস করা হয় রোগীটাকে, ওইটা অনুযায়ী হোমিওপ্যাথিতে চিকিৎসাটা দিতে গেলে ওইটা পারফেক্টলি বা আইডিয়াল হোমিওপ্যাথি হয় না। কারণ হচ্ছে হোমিওপ্যাথিতে চর্মরোগের ২০৩ টা ওষুধ আছে, মাথা ব্যথার ৩১৭ টা ওষুধ আছে। কাশির ৪০৮ টা ওষুধ আছে। শুধু কফ দিয়ে ডায়াগনোসিস হইলো কফ, ডায়াগনোসিস হইলো ব্রঙ্কাইটিস। এ দিয়ে ওষুধ দিলে কোনটা দিব? এজন্য হোমিওপ্যাথি কি করতে হয়? ইন্ডিভিজুয়ালাইজ করতে হয়। যে তার কাশি শুইলে বাড়ে, বসলে বাড়ে, কি করলে বাড়ে, কমে, পেশেন্টের ভাব ভঙ্গিমা, তার মোডালিটিস, হ্রাস বৃদ্ধি, ভালো লাগা, খারাপ থাকা ইত্যাদির উপর ভিত্তি করে যখন ইন্ডিভিজুয়ালাইজ করে ট্রিটমেন্ট করা হয়, এটা প্র্যাকটিসে কাজে লাগে এবং সফলতা বেশি আসে। তবে ডায়াগনোসিসকে গুরুত্বের সাথে দেখতে হয়। কারণ তার ডায়াগনোসিস অনুযায়ী আমরা অনেক সময় রোগীকে ম্যানেজমেন্ট করতে পারি। আমাদের রেমেডি সিলেকশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজেশনটাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু পাশাপাশি ডায়াগনোসিসটাকে অবহেলা করা যাবে না। তো জি। রেমেডি সিলেকশনের কথা যেহেতু আসলো, এখানে আমাদের আরেকটা বিষয় দেখা যায় যে আমরা মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, চিকিৎসকরাও অনেক সময় ভুল করে থাকেন। তো দেখা যায় যে রেমেডি সিলেকশনের ক্ষেত্রে চিকিৎসকরা সবচেয়ে বেশি মানে কোন ভুলটা করে থাকেন বা এই প্রসেসটাতে কোন ভুলগুলো আপনার অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় বেশি? একজন চিকিৎসকের সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে একটা মেডিসিন সিলেক্ট করা, রেমেডি সিলেক্ট করা রোগীর জন্য। রোগীর অনেক তথ্য নিয়ে তাকে একটা ওষুধ রেমেডি সিলেকশন করা। কিন্তু এই সিলেকশনে সবচেয়ে বেশি যে ভুলটা হয় এটা হচ্ছে অনেক ডাক্তার ২-১ কথা শুনিয়ে ওষুধ দিতে চায়। তখন ২-১ কথা শুনে যখন ওষুধ দিতে চায় তখন তার সিলেকশনটা ভুল হয়। যদি পারফেক্টলি কেস টেকিং নেওয়া হয়, প্রপার কেস টেকিং এর পরে তার মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল ৩ টা বিষয়কে গুরুত্বের সাথে
মেডিসিন সিলেকশন করা হয় এবং অর্গাননের বেসিসে পেশেন্টের মধ্যে যদি 153 নম্বর সূত্র অনুযায়ী রেয়ার, আনকমন, পিকুলিয়ার এবং স্ট্রাইকিং সিমটম পেয়ে যায়, তখন রেমেডি সিলেকশনটা হয় পারফেক্ট। এবং এই ক্ষেত্রে আরও একটা ভুল করে, সেটা হচ্ছে পেশেন্টের জন্য এই মুহূর্তে তার মেন্টাল ইমোশনাল যেই লেভেলে আছে এবং তার যে ইন্টেন্সিটি অনুযায়ী পেশেন্টকে দেওয়া দরকার ছিল 10 এম, 50 এম বা সিএম, অথবা M5, 6, 7, 10, কিন্তু তারা ওই প্রপার ডোজটা এবং পটেন্সি সিলেকশনটা যদি ভুল করে, এতেও রোগীর যে আরোগ্যের বিষয়টা এটা অতটা ভালোভাবে ত্বরান্বিত হয় না, এতে করে অনেক কেস ফেল করে। তার মানে স্যার আমরা শুধুমাত্র রেমেডি সিলেকশনের ক্ষেত্রেই সতর্ক থাকবো না, এখানে আবার পটেন্সি সিলেকশন, ডোজ সিলেকশনের ক্ষেত্রে আমাদের কাছে সব জরুরি নজর রাখতে হবে যেন এগুলো ভুল না হয়, নাহলে আবার জি, মানে না, সেক্ষেত্রে আমাদের কেস নষ্ট হয়ে যাওয়ার নষ্ট সম্ভাবনা হয়ে যেতে থাকে। পারে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তারপরে আমাদের হচ্ছে যে ধরুন আমরা প্রেসক্রিপশন করলাম, প্রথম প্রেসক্রিপশন করার পরে রোগীরা যখন ফলো আপে আসে, সেক্ষেত্রে আপনি কিভাবে মূল্যায়ন করেন যে এই যে নির্বাচিত রেমেডি যেটা আপনি ফার্স্ট কনসালটেশনে ঠিক করেছিলেন, প্রেসক্রাইব করেছিলেন, সেই রেমেডি সত্যিই কাজ করছে কিনা, যে আপনি নিজেকে বলতে পারেন যে হ্যাঁ রেমেডিটা আসলে সঠিক পথে আছে, রোগী তার আরোগ্যের সঠিক পথে আছে। প্রথম পেশেন্ট রোগীরা যখন আমাদের ট্রিটমেন্ট নিয়ে ফলো আপে আসে, তখন রোগীরাও চায় আরোগ্য হয়ে যেতে, আর একজন চিকিৎসকও চায় তার রোগী এসে বলুক যে সে অনেক ভালো আছে। তো এই ক্ষেত্রে আমরা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যেটা করি, রোগীদের আমরা দেখি যে তার মেন্টাল ইমোশনালি সে কতটা ভালো আছে, এবং দেন দেখি তার ফিজিক্যাল অবস্থাটা কতটা ভালো আছে। রোগীরা মনে করে যে শারীরিকভাবে ভালো থাকাটাই তার কাছে ভালো। অনেক সময় রোগীরা বলে যে আমার ভালো হয় নাই, কিন্তু আপনি যখন কেসটাকে অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন আগে তার পায়খানা ঠিক মতো হইতো না, এখন হয়; ঘুম হইতো না, এখন ঘুম হয়; তার আগে অস্বস্তি লাগতো, অস্বস্তি লাগে না, কিন্তু তার ব্যথা কমেনি, তার জ্বালা পোড়া কমেনি, এটাকে রোগী বেশি প্রাধান্য দেয়। কিন্তু আলটিমেটলি রোগীর যখন মেন্টাল ইমোশনালি ভালো থাকে, তখন ফিজিক্যাল সিমটম কিছুটা ভালো না হলেও এটা মানে গ্রাজুয়ালি ভালো হয়ে যাবে। এইটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দেই। রোগীর ইনফরমেশনের সাথে আমার হোমিওপ্যাথিক যে কিছু মেসেজ দিয়েছে যে কোন বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে তার মানে মানসিকভাবে ভালো লাগা, দেন ফিজিক্যালি, এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি স্যার, ফলো আপের ক্ষেত্রে রোগীকে যদি আমরা দেখি যে তার অন্তত পক্ষে মেন্টাল ইমোশনাল লেভেলে সে কিছুটা স্বস্তি বোধ করছে, তার মানে তার আরোগ্য সঠিক পথ দিকে যাচ্ছে। জি। আহ, এখন আমাদের দেশে বা আমাদের প্রেক্ষাপটে একটা বিষয় দেখা যায় যে রোগী এবং ডাক্তারদের মধ্যে এক ধরনের মিসকমিউনিকেশন থেকে যায়। তারা যেরকম এক্সপেক্ট করে হয়তো তারা সবসময় সেরকম ফলাফল পায় না, আবার হয়তো দেখা যায় যে অনেক সময় ডাক্তাররাও রোগীদেরকে সাথে সেভাবে কমিউনিকেট করে, সেগুলোকে ক্লিয়ার করে না। তো একজন চিকিৎসক কিভাবে রোগীর প্রত্যাশা এবং বাস্তবসম্মত চিকিৎসা লক্ষ্যের মধ্যে আহ, কার্যকর যোগাযোগ গড়ে তুলতে পারেন? আপনি চমৎকার কোশ্চেন করেছেন। রোগীরা সবসময় চায় যে সে খুব দ্রুত আরোগ্য হয়ে যাক। আর দ্রুত আরোগ্য হওয়ার জন্য কিছু ডিজিজ আছে অ্যাকিউট, কিছু ডিজিজ আছে ক্রনিক। ধরেন একটা পেশেন্ট আসলো মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে বা প্যারালাইসিস নিয়ে, অথবা সে আসলো ভিটিলিগো নিয়ে, এক ধরনের স্কিন ডিজিজ যা অটো ইমিউন ডিজিজ, অথবা সে সোরিয়াসিস নিয়ে আসলো, অথবা আইবিএস নিয়ে আসলো। এখন আইবিএস এর রোগী, ভিটিলিগোর রোগী, মাল্টিপল স্ক্লেরোসিসের রোগীও চায় যে সে খুব দ্রুত আরোগ্য হয়ে যাক, 15 দিন পরে সে হাঁটতে পারুক। কিন্তু এটার সাথে বাস্তবতা দেখতে হবে যে তার ডিজিজটাই হচ্ছে লং টার্ম ডিজিজ। সো এটা ভালো হইতে ডক্টরকে সময় দিতে হবে এবং সময় নিয়ে চিকিৎসা নিতে হবে। আবার কিছু কেস আছে অ্যাকিউট, ওইটা খুব দ্রুতই হোমিওপ্যাথিতে ম্যানেজমেন্ট হয় এবং উইদিন 10 মিনিটস, 15 মিনিটসের মধ্যে পেশেন্টের ভালো লাগা, স্বস্তি আসা, এরকম চমৎকার রেজাল্ট চলে আসে। এই জন্য পেশেন্টের এই এক্সপেকটেশনকে একজন চিকিৎসক তার মেডিকেলের নলেজ, হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ, এগুলো বুঝে তারপরে হচ্ছে পেশেন্টকে আশ্বস্ত করবে, এবং আশ্বস্ত করার মাধ্যমে তাকে হচ্ছে ম্যানেজমেন্ট করবে যে না আসলে সে যে হারে আগ্রহ দেখাচ্ছে বা যা সে আশা করতেছে, এটা বাস্তবতার সাথে সিমিলার করতে হবে। ধন্যবাদ স্যার। এবার চিকিৎসকদের দৃষ্টিভঙ্গি থেকে একটু সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতার দিকে আসি। আপনার দৃষ্টিতে সেলফ মেডিকেশন বা নিজে নিজে ওষুধ খাওয়ার প্রবণতা কতটা ক্ষতিকর, যেটা আমরা আমাদের আশেপাশে খুব অহরহ দেখতে পাই? সেলফ মেডিকেশন খুবই বাজে একটা অভ্যাস।
কারণ হচ্ছে একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান, একজন হোমিওপ্যাথ তার দীর্ঘক্ষণ কেস টেকিং করে একটা ওষুধ রোগীকে দিতে দেয় এবং ওইটা পটেন্টাইজড ফর্মে দেয় এবং সূক্ষ্ম মাত্রায় দেয়। এখন একজন রোগী সে যদি নিজে নিজে পরবর্তী প্রেসক্রিপশন কন্টিনিউ করতে থাকে, এক্ষেত্রে সে অনেক বেশি বিড়ম্বনার শিকার হবে। সাচেস আপনারা জানেন যে হোমিওপ্যাথিক ওষুধগুলো নো সোর্স সার্কোর্স সহ প্লান্ট অ্যানিমেল এবং প্লান্ট থেকে তৈরি হয়। তো এইখানে অনেক ওষুধ আছে সাপের বিষ থেকে তৈরি, অনেক ওষুধ আছে তার অরিজিনটা খুবই ডেঞ্জারাস, এক ধরনের পয়জন টাইপের। এখন এই ওষুধটা চিকিৎসক তার জন্য যে সূক্ষ্ম মাত্রায় দেয়, একজন রোগী কিন্তু যখন সেলফ মেডিকেশন নেয়, নিজে নিজে কিনে খায়, তখন কিন্তু এটা লিথাল ডোজ হয়ে যায়। আর লিথাল ডোজের সবসময়ই ক্ষতিকর দিক থাকে। এই জন্য আমার পরামর্শ, কোনো চিকিৎসকের পরামর্শ ব্যতীত একজন রোগী যেন কখনোই 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 নিজে থেকে ওষুধ কিনে না খায়। ধন্যবাদ স্যার। আমাদের সাধারণ জনগণ আশা করি যে এই বিষয়ে সতর্ক থাকবে। তো পরবর্তী প্রশ্ন, সুস্থ থাকার জন্য এমন 3টি অভ্যাসের কথা আপনি আমাদেরকে জানাবেন যেগুলো প্রত্যেক মানুষের জীবনে থাকা উচিত বলে আপনি মনে করেন। সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তাকে আর্লি টু বেড আর্লি টু রাইজ চেষ্টা করতে হবে, যেন টাইমলি ঘুমটাকে মেনটেন করে। দ্বিতীয় হচ্ছে সে যেন কিছু ন্যূনতম এক্সারসাইজ হলেও করে। আর যেহেতু সুস্থ শব্দটা আসছে মেন্টাল, ইমোশনাল এবং স্পিরিচুয়াল, এই 3টা দিকে যখন একটা মানুষ ভালো থাকে তখন তাকে সুস্থ বলা হয়। এই জন্য আপনার ঘুমের দ্বারা, আপনার ব্যায়ামের দ্বারা আপনার ফিজিক্যাল বডি ভালো থাকবে, কিন্তু স্পিরিচুয়ালি ভালো থাকতে গেলে তাকে তার স্ব ধর্মের যে অ্যাক্টিভিটিগুলো আছে, ধর্মীয় যে বিশ্বাস আছে, ওটাকে ভিতরে দারুণভাবে লালন করতে হবে, আত্মিকভাবে যেন সে ভালো থাকে। ধন্যবাদ স্যার। আপনার মতে একজন সচেতন রোগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা কি কি গুণ হওয়া উচিত, যে সে তার সুস্থ একটা জীবনধারা পরিচালনা করার জন্য তার মধ্যে এই গুণগুলো থাকা লাগবে? একজন রোগী সে সুস্থ থাকতে গেলে যেটা 5টা গুণের কথা বলছেন, ডিফিকাল্ট কোশ্চেন, তবে আমি রুগীদের জন্য পরামর্শ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে যেহেতু রুগী, সে সুস্থ হতে চায়, তার উচিত হচ্ছে একজন ভালো চিকিৎসকের আন্ডারে থেকে চিকিৎসা নেওয়া। 2 নাম্বার তার গুণ হওয়া উচিত সে ওই চিকিৎসককে সময় দিয়ে চিকিৎসা নেবে। তৃতীয় হচ্ছে সে যেই ডক্টর যে ফিলোসফিগুলো বলবে বা নিয়মগুলো বলবে ওইটাকে মানা, তার ডায়েট অ্যান্ড রেজিমেন্ট খাদ্যাভ্যাসটাকে সঠিকভাবে পরিমিত মাত্রায় করবে, এবং যেই সমস্যাগুলোর কারণে তার রোগ হচ্ছে, পরিহারযোগ্য যে বিষয়গুলো, ওইগুলোকে সে অ্যাভয়েড করবে। ধন্যবাদ স্যার, ভালো পরামর্শ। সবশেষে যারা ভবিষ্যতে হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চান কিংবা নতুন বিএইচএমএস কিংবা ডিএইচএমএস এ তারা ভর্তি হয়েছেন, তাদের জন্য জানতে চাই একজন নতুন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ যদি বলতেন। ধন্যবাদ, চমৎকার কোশ্চেন করেছেন আপনি। একজন চিকিৎসক হতে চায় এমন ডিএইচএমএস কিংবা বিএইচএমএস শিক্ষার্থীদের জন্য পরামর্শ হচ্ছে সবার আগে তাকে হোমিওপ্যাথিকে ভালোবাসতে হবে। হোমিওপ্যাথির ভালোবাসাটা কতটা উচ্চ লেভেলে হতে হয়, এটা মহাত্মা হেনিম্যান আমাদেরকে শিখিয়ে গেছেন। সে উচ্চ ডিগ্রিধারী, সে এমডি ডিগ্রিধারী একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক হয়েও সে হোমিওপ্যাথিতে কনভার্ট হয়েছে, তার মানে তার হোমিওপ্যাথিক ভালোবাসাটা চূড়ান্ত লেভেলে ছিল। এই জন্য প্রত্যেকটা নবীন শিক্ষার্থীকে তার হোমিওপ্যাথিকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার পরামর্শ। 2 নাম্বার হচ্ছে একাডেমিক কোর্স কারিকুলামের যে সিলেবাস তাকে দেওয়া হয় প্রত্যেক ইয়ারে, এই সবগুলোকে সে গুরুত্বের সাথে পড়াশোনা কমপ্লিট করবে। একজন বিএইচএমএস চিকিৎসক সে নিজেকে ইকুইভ্যালেন্ট টু এমবিবিএস বলে, তো সে ইকুইভ্যালেন্ট টু এমবিবিএস বলতে গেলে যে লেভেলের নলেজ থাকা দরকার, সেজন্য ওইটাকে পড়াশোনা করে ওইটা অর্জন করে। তৃতীয় হচ্ছে একজন ভালো বিজ্ঞ হোমিওপ্যাথের সাথে সম্পর্ক রাখা, যাতে করে তার হোমিওপ্যাথির খুঁটিনাটি ওইখানে জিজ্ঞাসা করে নিজেকে একজন ভালো ক্লাসিক্যাল আদর্শবান হোমিওপ্যাথি হিসেবে গড়ে তুলতে পারে। এই জন্য ফার্স্ট ইয়ার থেকেই সে কারো না কারো আন্ডারে নিজেকে ইনভলভ রাখবে, তার একজন গুরু থাকা জরুরি। ধন্যবাদ স্যার।
আপনার এই পরামর্শগুলো আশা করি আমাদের সকল বিএইচএমএস এবং ডিএইচএমএস চিকিৎসকগণ তাদের জীবনে অনুসরণ করার চেষ্টা করবে। স্যার, আপনার অসাধারণ মূল্যবান আলোচনা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের এই পর্ব থেকে চিকিৎসক, শিক্ষার্থী এবং সাধারণ দর্শক সবাই নতুন কিছু শিখতে পারবেন। দর্শকদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।